চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ২৬ নম্বর পর্ব নিয়ে। আশা করি আগের পর্বটা খুবই ভালো লেগেছে এবং গল্পটা খুবই শুনতে ভালো লাগছে। পরবর্তীতে আরও সুন্দর হতে চলেছে। শুরু করছি। কুহেলি ফ্ল্যাটে ফিরেই সোজা ফ্রেশ হয়ে আজকে ভিডিও কল করিয়ে ফেললো। চৈতালি দেবী ঘুমোচ্ছিলেন। বেশ একটা রাগ হয়েছে, যেহেতু কুহেলিকে ওনারা কিছুই জানাননি। কিছুক্ষণ পরে ঘুম ঝাড়ানো গলা শোনা গেল, কিন্তু কুহেলি সেসবে পাত্তা না দিয়ে সোজা অ্যাটাকে চলে গেল। তুমি আমাকে বলোনি কেন মা? কি বলিনি মা? আমি জানি তুমি সব জানতে, শুধু তুমি না, ঠাম্মুও সব জানতে, কিন্তু তোমরা আমাকে জানাওনি। চৈতালি দেবী হেসে বললেন, কি করে বলতাম বল? উনি বারবার বলেছিলেন যাতে তোকে না জানায়। উনি সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। তাই বলে তুমি আমাকে একদম কিছুই বললে না? বেশ কিছুক্ষণ মা মেয়েতে মান অভিমানের পালা চলল, তবে খুব বেশিক্ষণ না। কিছুক্ষণের মধ্যেই ওসব রাগ টাগ চলে গিয়ে দিব্যি গল্প শুরু হয়ে গেল। আজকের সব ঘটনা কুহেলি চৈতালি দেবীকে বলল। চৈতালি দেবী শুনে বেশ খুশি হলেন। ওনার কথায় জানা গেল চৈতালি দেবী বলেছিলেন এনগেজমেন্টের অনুষ্ঠানটা উনি করবেন, কিন্তু নথবেশ শর্মা রাজি হননি। ওনার কথা হলো বিয়েটা তো কলকাতার রীতিতে বা বাঙালি রীতিতে হচ্ছে, সুতরাং বিয়ের সমস্ত দায়িত্ব তো ওদের ওপরই, তাই এনগেজমেন্টের সব দায়িত্ব উনি নেবেন। আর এনগেজমেন্ট পার্টিটা ব্যাঙ্গালোরে হবে, এমনকি ওনাদের টিকিটও নাকি বুক করা হয়ে গেছে আমাদের জন্য। আগামী শনিবার ওনারা আসছেন। কুহেলি শৈলজা দেবীকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ল, কিন্তু চৈতালি দেবী আশ্বাস নিয়ে জানালেন উনি ডক্টরের সঙ্গে অলরেডি পরামর্শ করে নিয়েছেন। দেবাঞ্জলিও আসবে, কিন্তু চিরন্তন কুহেলির যে মামা এখন আসতে পারবে না, এই মুহূর্তে ছুটি পাবে না। সৌরভবাবুকেও আনা সম্ভব হচ্ছে না। ওদিকে চৈতি দেবী আর দিঠিও আসছে। কুহেলির মেশও অবশ্য আসতে পারবেন না, সেই একই ছুটির সমস্যা। সবাই শনিবার আসবেন, রবিবার এনগেজমেন্ট, সেদিনটা থেকে আবার সোমবার যে যার জায়গায় ফিরে যাবেন। এত কিছু প্ল্যান অলরেডি হয়ে বসে রয়েছে, অথচ কুহেলি কিছুই জানতো না। আরেক চোট একটু রাগারাগি করে শেষে বেশ কিছুক্ষণ গল্প করে ফোনটা রাখলো। সত্যি কত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। মাত্র 7 দিন পরেই ওর এনগেজমেন্ট, ভাবতেই কেমন লাগছে। মাঝখানের দিনগুলো যে কোথা থেকে পেরিয়ে গেল কেউ টেরই পেল না। মাঝখানে আর মাত্র একটা দিন, কাল বাদে পরশু আলেক বা কুহেলির এনগেজমেন্ট। এর মধ্যে অনেক কথা বলা হয়নি, একমাত্র নথবেশ শর্মার জারি করা পরোয়ানার জন্যই। যাই হোক, আজ সকাল থেকে কুহেলি একটু বেশিই ব্যস্ত, কারণ আগামীকাল সে অফিসে আসতে পারবে না, তাই কাজগুলো এগিয়ে রাখছে। যদিও কুহেলি আসতেই চেয়েছিল, কিন্তু আলেক এবং নথবেশ শর্মা দুজনেই বারণ করেছেন। ওনাদের কারোর কথায় অমান্য করার সামর্থ্য কুহেলির নেই। অবশ্য মনে মনে একটু যে খুশি হয়নি তা নয়। এই প্রথম শৈলজা দেবী এখানে এসেছেন। চৈতালি দেবী আগে একবার মাত্র এসেছিলেন এই ফ্ল্যাটে শিফট করার সময়। ওনাদের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারলে ভালোই হতো। তাছাড়া ওর মামি দেবাঞ্জলি আর ওর মাসি চৈতি দেবী আর ওনার মেয়ে দিঠিও কালকে আসছে। সবার সঙ্গে একটা গোটা দিন কাটানোর সুযোগটা বেশ লোভনীয়, তাই আর আপত্তি করেনি। লাঞ্চ ব্রেক অবধি সব ঠিকঠাকই ছিল। বিপত্তি ঘটলো তারপরে। লাঞ্চ ব্রেকের একটু পরেই হঠাৎ নথবেশ শর্মার আগমনে সবাই বেশ অবাক হলো। উনি যে ঠিক কতদিন পর অফিসে এলেন তার হিসেব মনে হয় কারোরই ঠিক জানা নেই। কুহেলিও একটু অবাক হলো। উনি এসেই সোজা আলেকের কেবিনে ঢুকলেন। মাত্র 5 মিনিটের মধ্যে আলেককে সঙ্গে নিয়ে বেরিয়েও এলেন। ঠিক অফিসের মধ্যস্থানে দাঁড়িয়ে নথবেশ শর্মা বলতে শুরু করলেন, এক্সকিউজ মি এভরিওয়ান, আমার কয়েকটা কথা বলার আছে, অনুগ্রহ করে সকলে মন দিয়ে শুনবেন। কুহেলির হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি শুরু হলো। মনে একটা আশঙ্কা উকি দিচ্ছে, প্রাণপণে চাইছে সেটা যেন সত্যি না হয়। কিন্তু ওর আশঙ্কাকে সত্যি প্রমাণ করে নথবেশ শর্মা বললেন, মাই ওয়ান অ্যান্ড অনলি সান ইজ গেটিং ম্যারেড সুন। কথাটা শুনে অফিসের প্রত্যেকটি লোক হাততালি দিয়ে উঠল। কুহেলির তখন অত্যন্ত শোচনীয় অবস্থা। কি যে হতে চলেছে সেটা ভেবেই কেমন অস্বস্তি হচ্ছে। একবার আলেকের দিকে তাকিয়ে দেখল সে হাসি মুখে দাঁড়িয়ে আছে, তবে তারও যে একটু অস্বস্তি হচ্ছে সেটা কুহেলি বেশ বুঝতে পারল। সবাই আলেককে কংগ্রেচুলেট করছে, শুধু কুহেলি চুপচাপ দাঁড়িয়ে রইল। বা ভোলা ভালো, এরপর যা ঘটতে চলেছে তার জন্য নিজেকে একটু প্রস্তুত করতে লাগলো। একটু পরে নথবেশ শর্মা আবার বলতে শুরু করলেন, আগামী সানডে পরশুদিন এনগেজমেন্ট, আপনারা সবাই নিমন্ত্রিত, প্রত্যেককে আসতেই হবে অবশ্যই। আরও এক দফা হাততালির বন্যা বয়ে গেল। নথবেশ শর্মা সবাইকে থামিয়ে বললেন, বাই দ্য ওয়ে, ব্রাইডকে কিন্তু আপনারা সবাই খুব ভালো করেই চেনেন, সে আপনাদের অতি পরিচিত।
ব্যাস, এই একটা কথাতেই কুহেলির হৃদযন্ত্রটা যেন হঠাৎ করে অসম্ভব দ্রুতগতিতে স্পন্দিত হতে লাগলো। কারণ এরপর যেটা ঘটতে চলেছে সেটা কুহেলি মোটেই চাইছি না। তবে এই মুহূর্তে আর চাওয়া না চাওয়া কিছুই হবে না। ওদিকে সবার মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হয়েছে। ওদের চেনা কে হতে পারে সেটা ভেবেই সবাই সবিশেষ কৌতূহলী হয়ে উঠেছে। নথবেশ শর্মা কিছুক্ষণের মধ্যেই সবার কৌতূহল নিরসন করলেন। সোজা কুহেলির হাতের দিকে তাকিয়ে বললেন, কুহেলি বেটা, কাম হেয়ার। নিজের নামটা শোনামাত্র কুহেলি সর্বশক্তি দিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। চোখ বন্ধ থাকলেও বেশ বুঝতে পারছে এই মুহূর্তে এখানে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি ওর দিকেই তাকিয়ে আছে। আর এটা ভেবেই ওর অস্বস্তিটা শত সহস্র গুণ বেড়ে গেল। কুহেলি জানে এটা লুকিয়ে রাখার মতো বিষয় নয়, সবাই একদিন না একদিন ঠিকই জানতে পারবে। কিন্তু তাই বলে এইভাবে আশেপাশের কোলাহল তখন চাপা গুঞ্জনে পরিণত হয়েছে। কারোর ঠিক বিশ্বাস হচ্ছে না এটা আবার কিভাবে সম্ভব, কবে কখন কি করে হলো। এইসব টুকরো টুকরো প্রশ্ন উড়ে বেড়াতে লাগলো। আর এতে কুহেলির এমনিতেই বেড়ে থাকা অস্বস্তির পরিমাণ আরও বেড়ে গেল, কিছুটা বেড়ে গেল। কুহেলিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নথবেশ শর্মা নিজেই এগিয়ে এসে কুহেলির কাঁধে একটা হাত রাখলেন। কুহেলি এবার চোখ খুলে ওনার দিকে তাকাতে উনি হাসি মুখে বললেন, ডোন্ট বি শাই বেটা, কাম। বলেই উনি কুহেলির একটা হাত ধরে নিয়ে আলেখের পাশে দাঁড় করিয়ে দিলেন। অফিসের সবার চোখ তখনও বিস্ময় আর জিজ্ঞাসা, কেউ যেন বিশ্বাসই করতে পারছে না। কুহেলি অতি কষ্টে একটা সরু হাসির রেখা ফুটিয়ে তোলার চেষ্টা করলো। নথবেশ শর্মা আবার বলতে শুরু করলো, মিট মাই উর্বি ডটার ইন ল, কুহেলি। সবাই আবার হাততালি দিতে শুরু করলো। প্রত্যেকের মুখে হাসিও দেখা গেল, কিন্তু বিস্ময়ের ভাবটা রয়েই গেল। নথবেশ শর্মা আরও কিছুক্ষণ থাকার পরে চলে গেলেন। বাকিরাও কুহেলিকে কংগ্রেচুলেট করে যে যার কাজে ফিরে এলো। কিন্তু চাপা গুঞ্জনটা থামলো না। রুহি তো তারপর থেকে সমানের প্রশ্ন করেই চলেছে। যদিও সে সব খুশি হয়েছে সেটা বুঝতে অসুবিধা হয় না। কুহেলি কোনো রকমে ওর প্রশ্নগুলোর উত্তর দিয়ে ওকে শান্ত করলো। কিন্তু অফিসে ওকে কেন্দ্র করে এই চাপা গুঞ্জনটা একটুও ভালো লাগছে না ওর। অলরেডি অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজের বন্যা বয়ে যাচ্ছে। সবার একই মন্তব্য, এটা কি করে হলো, কবে হলো। কুহেলি চুপচাপ মেসেজগুলো দেখছিল। এ পর্যন্ত হলেও তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ একজন লিখলো, এই জন্যই আগের প্রজেক্ট আর এই নিউ প্রজেক্ট দুটোই কুহেলি লিড করছে। না হলে অফিসে আরও অনেকেই ছিল যারা এই প্রজেক্টগুলো লিড করতে পারত। এসব কতদিন ধরে চলছে কে জানে। এই মেসেজের উত্তরে অন্য আরেকজন লিখলো, যা বলেছো আমিও তো তাই ভাবি। হঠাৎ করে এত বড় সুযোগ কি কেউ এমনি এমনি পায় নাকি? তবে যাই বলো, কুহেলির ক্যালি আছে। বসকে এমন ঘায়েল করেছে যে ডিরেক্ট বিয়ে। ইভেন সিনিয়র শর্মা স্যার পর্যন্ত কত খুশি দেখেছো, সবাইকে আয়ত্ত করে ফেলেছে। কুহেলির ভীষণ খারাপ লাগলো। এতদিন এত নিষ্ঠার সঙ্গে কাজ করার পর যদি কেউ এরকম কথা বলে তাহলে খারাপ লাগাটা খুবই স্বাভাবিক। এদের কথা অনুযায়ী ওর প্রতিভার কোনো গুরুত্বই নেই, যা করেছে সব। না, এর চেয়ে বেশি ভাবতে পারল না কুহেলি। মানুষের চিন্তাধারা কতটা নিম্নমানের হলে এরকম ধারণা পোষণ করতে পারে। মেসেজ এখনও অব্যাহত। কেউ কেউ সাই দিচ্ছে, আবার কেউ কেউ বলছে হতেই তো পারে ওরা সত্যিই একে অন্যকে ভালোবাসে, বিয়ে করছে, অথবা সিনিয়র শর্মা স্যার নিজেই এই বিয়েটা ঠিক করেছেন। কিন্তু তাও তারা মানতে নারাজ। আসলে কারোর মানসিকতা তো আর কেউ বদলে ফেলা যায় না। কুহেলি সবটাই বোঝে, কিন্তু তাও একটা মন খারাপ হয়েই গেল। হঠাৎই মেসেজের আগমন বন্ধ হলো। কারণটা হলো অঙ্কিতের একটা ছোট্ট মেসেজ, ডোন্ট ফরগেট গ্রুপে কুহেলিও আছে, সি ক্যান সি এভরিথিং। কুহেলি ফোনটা রেখে কাজে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। মনটা খুব খারাপ লাগছে। ডেস্কে কোণে দুটো ভর দিয়ে দুহাত দিয়ে কপালের দুপাশটা চেপে ধরলো। মাথাটাও কেমন যেন দপদপ করছে, একদম ভালো লাগছে না। চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ ওভাবেই বসে রইল। হঠাৎ পেছনে আলেখের আওয়াজ পেয়ে চমকে উঠে দাঁড়ালো। মিস বাসু? ইয়েস স্যার। আর ইউ অল রাইট? ইয়েস স্যার, আই এম ফাইন। তারপর আলেক বলল, ওকে, তাহলে আপনার ব্যাগটা গুছিয়ে নিন। কুহেলি একটু অবাক হলো। এমনিই এত সব চলছে, তার মধ্যে আলেকের এহেন আচরণ। কুহেলি জিজ্ঞেস করলো, কেন? একটা মিটিং আছে, আর্জেন্ট মিটিং। কিন্তু আমি তো কিছুই জানতাম না। মানে? কুহেলির কথা শেষ হওয়ার আগেই আলেক বলল, একটু আগেই ফিক্স হয়েছে, আপনি চলুন, আমি যেতে যেতে সবটা বুঝিয়ে দিচ্ছি। কুহেলির খুব অবাক হয়ে গেল, এরকম হঠাৎ করে কিসের মিটিং। কিন্তু আর কিছু জিজ্ঞেস না করে চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে আলেকের সঙ্গে বেরিয়ে পড়ল। প্রায় মিনিট 10 হতে চললো আলেক ড্রাইভ করছে। এখনও একটাও কথা বলেনি, কুহেলিও কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না। আলেকের মুখটা কেমন যেন গম্ভীর মনে হচ্ছে। আবার কি হয়েছে কে জানে। একটু পরেই আলেক সেই ছোট্ট রেস্টুরেন্টটার সামনে এসে গাড়িটা থামালো। সবে বিকেল হচ্ছে, এই সময়টা এখানে এই প্রথম এলো কুহেলি। আজকে মোটামুটি লোকজন আছে, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। ভাগ্যক্রমে সেই কোণের টেবিল দুটো ফাঁকা ছিল।
ওরা ওখানে গিয়ে বসলো। আলেক দুটো জুস অর্ডার করলো। কুহেলি আলেকের দিকে তাকিয়ে দেখলো মুখটা অদ্ভুত রকমের থমথমে দেখাচ্ছে আলেকের। আলেক যে ওকে কোনো মিটিংয়ের জন্য নিয়ে আসেনি সেটা বেশ বুঝতে পারছে, কিছু যে একটা বলার আছে সেটাও বুঝতে পারছে। সত্যি বলতে আলেককে এইভাবে দেখে কুহেলি একটু আগের মেসেজ আর মনখামের কথা বেমালুম ভুলে গেল। মনের মধ্যে শুধু একটাই কথা ঘুরতে লাগলো, নতুন করে আবার কি হলো। কিছুক্ষণের মধ্যে ওয়েটার এসে দুটো জুসের গ্লাস রেখে গেল। আলেক এতক্ষণ টেবিলের দিকে তাকিয়েছিল, এবার চোখ তুলে কুহেলির দিকে তাকিয়ে বলল, মিস না কুহেলি। আলেক ওর নামটা উচ্চারণ করা মাত্র কুহেলি অবাক হয়ে ওর দিকে তাকালো। আলেক ওর মনের ভাবটা বুঝতে পেরে বলল, ভেবে দেখলাম সবসময় ড্যাডের সামনে সতর্ক থাকা সম্ভব হবে না, আর তাছাড়াও আজ হোক আর কাল হোক আমাদের এই ফর্মাল অ্যাড্রেস করার অভ্যাসটা ছাড়তেই হবে। সুতরাং এখন থেকেই একটু একটু করে অভ্যাস করা উচিত। আপনার অসুবিধে হলে ইটস ফাইন, টেক ইউর টাইম, বাট আমি এখন থেকে ট্রাই করতে চাই। অফকোর্স যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলেই। কুহেলি মাথা নেড়ে বলল, আমার কোনো আপত্তি নেই, আপনি ঠিকই বলেছেন, আমাদের এখন থেকেই অভ্যাস করা উচিত, কিন্তু আমি হয়তো এত তাড়াতাড়ি। ইটস ওকে কুহেলি, আপনার সুবিধা মতো চেষ্টা করবেন। কিন্তু আপনি নিশ্চয়ই শুধু এটা বলার জন্য আমাকে এখানে নিয়ে আসেননি। আমি এটা বলার জন্য আপনাকে এখানে নিয়ে আসেনি। আলেক সরাসরি কুহেলির চোখের দিকে তাকিয়ে বলল, অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজগুলো নিয়ে আপনার কিছু বলার আছে? এটার জন্য কুহেলি মোটেই প্রস্তুত ছিল না। গ্রুপটায় আলেক নেই, ওটা শুধুমাত্র এমপ্লয়ীদের গ্রুপ। তাহলে আলেক মেসেজগুলোর কথা জানলো কি করে? আলেক নিজেই এই প্রশ্নের উত্তর দিয়ে বলল, অঙ্কিত আমাকে মেসেজগুলো দেখিয়েছে কুহেলি, আমি ইচ্ছে করলেই ওদের প্রতিবাদ করতে পারতাম, ইভেন আমার ইচ্ছেও করছিল। কেউ কি করে কিছু না জেনে শুনে এভাবে যা খুশি তাই বলতে পারে, কিন্তু আমি একমাত্র আপনার কথা ভেবে কিছু বলিনি। আমি ওদের যদি কিছু বলি আমার সামনে হয়তো ওরা নিজের ভুলটা মেনে নেবে, কিন্তু পেছনে এর থেকেও জঘন্য কুৎসারটাও শুরু করবে, আর আমি সেটা একদমই চাই না। তবে আপনি যদি বলেন তাহলে আমি অ্যাকশান নিতে পারি। তার কোনো প্রয়োজন নেই স্যার, আপনি ঠিকই বলেছেন, ওরা যখন এখন যা বলছে বলুক, দুদিন পর আপনিই থেমে যাবে। শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নেই, তাতে পরিস্থিতি আরও জটিল হবে। মিথ্যে কথা বলবো না, মেসেজগুলো পড়ে আমারও খুব খারাপ লেগেছে। মানুষ কত সহজে কিছু না জেনে অন্যকে জাজ করে, একবারও সত্যিটা জানার প্রয়োজন বোধ করে না। তবে এটা সাময়িক, এইসব নিয়ে অযথা নিজের সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমিও সেটাই মনে করি। তবে আপনি যেভাবে মাথা নিচু করে বসেছিলেন তাতে তো মনে হচ্ছিল আপনার সব কিছু শেষ হয়ে গেছে। আলেকের ঠোঁটে আবার সেই হাসিটা খেলা করছে। এবার আর কুহেলির বুঝতে ভুল হলো না, আলেক আবার মজা করছে ওর সাথে। কুহেলিও হেসে পাল্টা উত্তর দিল, তাই বুঝি তাড়াহুড়ো করে সব কাজ ফেলে আমাকে এখানে নিয়ে এলেন? একদম তাই। আরে কাল বাদে পরশু এনগেজমেন্ট, আর এখন যদি উডবি ব্রাইড মন খারাপ করে বসে থাকে তাহলে তো মুশকিল। চিন্তা নেই, এত সামান্য কারণে মন খারাপ করে বসে থাকার মতো মেয়ে আমি নই। স্বাভাবিকভাবেই একটু খারাপ তো লাগেই, তবে সেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে আমি পছন্দ করি না। আলেক হাসলো, একটু থেমে বলল, আপনি সত্যিই অন্যদের থেকে আলাদা। ঠিক কোন দিক দিয়ে আলাদা সেটা আমি বলতে পারবো না, তবে কিছু তো একটা আছে যেটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। কুহেলি কিছু না বলে শুধু একটু হাসলো। আলেক বলল, ড্যাড যে এমন হঠাৎ করে এসব করবে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম একবারে কালকে ইনভাইট করতাম আর ডাইরেক্ট এনগেজমেন্ট পার্টিতে সবাই আপনাকে দেখতো, কিন্তু ড্যাড সবটা গন্ডগোল করে দিল। কুহেলি আপত্তি করে বলল, বরং এটাই ভালো হলো। সেদিন হঠাৎ আমায় দেখে সবাই না জানি আরও কত কি বলতো, তার থেকে এটাই ভালো হলো, যা হয়েছে ভালোই হয়েছে। আলেক আর কথা বাড়ালো না। ঠিকই তো বলেছে কুহেলি। ওই বিষয়ে আর কোনো কথা না বলে আলেক বলল, আন্টি আর ঠাম্মু কাল কটার ফ্লাইটে আসছেন? 10টা। ও, আমি রিসিভ করতে যেতে পারতাম, কিন্তু অফিসেও যেতে হবে। ইটস ফাইন, আমি আছি তো। আর তাছাড়াও 11:30টার ফ্লাইটে আমার মাসিমা আসছে, ওদেরও আবার রিসিভ করতে যেতে হবে। ও, আমাদের বাড়িতেও কালকেই সব গেস্ট আসবে। গেস্ট বলতে তেমন কেউ যদিও নেই, এত শর্ট টাইমে সবাই আসতে পারছে না। আমার এক বুয়া আর ওনার ফ্যামিলি আসছেন, আর একজন চাচিজি আসছেন ওনার ফ্যামিলি নিয়ে, ব্যাস। আমারও তো সেম প্রবলেম। আর তাছাড়াও সবার পক্ষে এখানে আসা সম্ভব হতো না। বিয়েটা যেহেতু কলকাতায় হবে তখন সবাই আসবে। দুজনে আরও বেশ কিছুক্ষণ এরকম টুকটাক কথা বলল। ওরা নিজেরাই বোধহয় কখনো খেয়াল করে দেখিনি যে ওরা এখন কতটা সহজভাবে কথা বলে। সেদিন বন্ধুত্ব করলেও নথবের শর্মা জারি করা পড়ানোর জন্য দুজনেই গুটিয়েছিল, তবে আজকে ওদের দেখে মনে হচ্ছে সত্যিই দুজন বন্ধু বসে কথা বলছে। এইভাবে কিছুক্ষণ কথা বলার পর আলেক কুহেলিকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে নিজেও ওঙ্কারভিলার উদ্দেশ্যে
রওনা হলো। নথবেশবাবুর হুকুম, আজ তাড়াতাড়ি ফিরতে হবে। বাকি দিনটা কুহেলির ঘর গোছাতেই কেটে গেল। ভাগ্যিস রেন্ট নেওয়ার সময় 1 BHK ফ্ল্যাটটা পাইনি। এই 2 BHK ফ্ল্যাটটা বাধ্য হয়েই একটু বেশি রেন্টই নিতে হয়েছিল। তবে এখন কাজে লাগছে। রুম দুটো বেশ বড়, তাছাড়া ড্রয়িং রুমটাও বেশ বড়। সব মিলিয়ে থাকার ব্যবস্থা হয়ে যাবে। সেগুলোও গুছিয়ে নিচ্ছিল। বেশি দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়ল। সকালে উঠে গীতাকে নিয়ে কিছু কাজ সেরে নিতে হবে বেরোনোর আগে। গীতাকে বলাই ছিল একটু আগে আসতে। এমনিতেই সে 6:45 নাগাদ আসে, তবে আজকে একদম কাঁটায় কাঁটায় 6টায় এসে পড়ল। কুহেলিও উঠে পড়েছিল। দুজনে মিলে হাতে হাতে বাকি কাজটুকু সেরে নিল। এরপর কুহেলি রেডি হতে চলে গেল। রান্নাঘরে ঢুকে নিজের কাজ সরে নিল। আজ কাজ একটু বেশি। কুহেলি সময় মতো এয়ারপোর্টে পৌঁছে গেল। ফ্লাইট ঠিক সময় মতো ল্যান্ড করলো। চৈতালি দেবী, শৈলজা দেবী আর দেবাঞ্জলিকে নিয়ে ফিরতে ফিরতে প্রায় 11:45 হয়ে গেল। একটু পরেই আবার বেরোতে হবে। চৈতি দেবীদের ফ্লাইটেরও টাইম হয়ে এসেছে। একটু অপেক্ষা করে একেবারে ওদের নিয়েই আসতে পারত, কিন্তু শৈলজা দেবীকে অতক্ষণ অপেক্ষা করাতে হবে এয়ারপোর্টে, এটা কুহেলি চায়নি। ওনাদের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে কুহেলি আবার বেরিয়ে পড়ল। চৈতি দেবীদের নিয়ে যখন ফিরল তখন 12টা ছাড়িয়ে গেছে। আজ গীতা অন্য দুটো বাড়ি থেকে ছুটি নিয়েছে, সারাটা দিন এখানেই থাকবে। এটা অবশ্য কুহেলি বলেনি, গীতা নিজে থেকেই করেছে। কুহেলি আপত্তি করেনি। ও জানে গীতা ওকে কতটা ভালোবাসে, আর এটাও ও ভালোবাসি থেকেই করেছে। সবাই মিলে ফ্রেশ হতে হতেই দুপুরের খাওয়ার সময় হয়ে গেল। ডাইনিং টেবিলটা বড়ই, সবার একসাথে বসতে কোনো অসুবিধে হলো না। গীতা আজ সব বাঙালি পদ রান্না করেছে। এতদিনে গীতা মোটামুটি বেশ বাঙালি রান্না শিখে গিয়েছে। খেতে বসে সব বাঙালি পদ দেখে শৈলজা দেবী অত্যন্ত খুশি হয়ে বললেন, আমি তো ভাবিনি এখানে এসে এত সুন্দর বাঙালি রান্না খেতে পারবো। কই দেখি গীতা, এদিকে এসো তো মা। গীতাকে দেখিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। বাকিরাও গীতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। খাওয়া শেষে এবার একটা রেস্ট করার পালা। সবাই জার্নি করে এসেছে। শৈলজা দেবীকে ওষুধ খাইয়ে কুহেলি নিজের বেডরুমে শুইয়ে দিয়ে এলো, আর বাকিরা সবাই অন্য রুমটায় চলে এলো। এই রুমটা একদমই ফাঁকা, কোনো আসবাবপত্র কিছুই নেই। সুতরাং একেবারে গোটা মেঝে জুড়ে ঢালাও বিছানা পাতা হয়ে গেছে। ওদের 5 জনের জন্য যথেষ্ট। সবার বেশ লাগছিল ব্যবস্থাটা। মাঝে মধ্যে একটু অন্যরকম হলে সবারই ভালো লাগে। যাই হোক, দুপুরটা সবাই একটু ঘুমিয়ে নিল। গীতা এই ফাঁকে বাড়ি চলে গেছে। সন্ধ্যাবেলায় আবার আসবে। বিকেলে সবাই ঘুম থেকে উঠে একবারে ফ্রেশ গোল করে বসে শুরু হলো আড্ডা। দিঠিটো মোটামুটি প্রশ্নবাণে কুহেলিকে জর্জরিত করে ফেললো। সবার অনেক কিছু জানার আছে। কুহেলি একে একে সবার কৌতূহল মেটালো। সব কিছু বেশ ভালোই চলছিল। হঠাৎ শৈলজা দেবী বললেন, আচ্ছা দেবাঞ্জলি, তোমার ভাই তো এখানেই থাকে, ওকে বলা হয়েছে? কুহেলির মুখটা নিমেষে অন্ধকার হয়ে এলো। একটা পুরনো কষ্ট অনুভব করলো বুকের বাঁ দিকটায়। এত চেষ্টা করে অতীতকে ভুলে যাওয়ার, কিন্তু বারবার কোনো না কোনোভাবে ঠিক মনে পড়েই যায়। কিন্তু দেবাঞ্জলির উত্তরে কুহেলি অসম্ভব অবাক হলো। অর্ঘ্য এখানে থাকতো মাসিমা, এখন থাকে না। অর্ঘ্য মানে তো দেবার্ঘ্য। কুহেলি অবাক চোখে তাকিয়ে রইল দেবাঞ্জলির দিকে। কি বলছে সে? দেবার্ঘ্য আর এখানে থাকে না? তাহলে এখন সে কোথায়? উত্তরটা দেবাঞ্জলির কাছ থেকেই এলো। আসলে এই মাসখানেক হলেও আমেরিকা চলে গেছে। কিছুদিন ধরেই ট্রাই করছিল, বেশ ভালো কোম্পানিতে জয়েন করেছে। শুনে সবাই খুব খুশি হলো। কুহেলিও খুশি হলো। তবে বুকের বাঁ পাশের চিনচিনে ব্যথাটা রয়েই গেল। ফাঁক বুঝে ওখান থেকে উঠে এসে ব্যালকনিতে দাঁড়ালো কুহেলি। একের পর এক চোখের সামনে ভেসে উঠছে দেবার্ঘ্যর সঙ্গে কাটানো মুহূর্তগুলো। মনে মনে বলল, ভালো থেকো দেবার্ঘ্য, নিজের পথ বেছে নিয়েছো, খুব ভালো করেছো জানো তো। এখান থেকে দূরে থাকলেই তুমি আমি দুজনেই হয়তো ভালো থাকবো। 1000 মাইলের দূরত্ব হয়তো একদিন আমাদের স্মৃতিগুলোকেও ঝাপসা করে দেবে। পরিস্থিতির কারণে আমিও একটা পথ বেছে নিয়েছি। ওরা খুব ভালো মানুষ জানো তো। আলেখের মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। আর ওর বাবাকে দেখে মনে হয় নতুন করে আমার বাবাকে ফিরে পেয়েছি। আমি কতটা ওদের যোগ্য হয়ে উঠতে পারবো জানি না, তবে চেষ্টা করব। আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। ওদের সঙ্গে আমি খুব ভালো থাকবো। তুমিও ভালো থেকো। এমন কাউকে নিয়ে ভালো থেকো যে তোমাকে খুব ভালোবাসবে। ভালো থেকো দেবার্ঘ্য। কিছুক্ষণ পর হাসি মুখে ফিরে এলো কুহেলি। না, আর মন খারাপ করবে না সে। এখন আগামীর কথা ভেবে, নিজের আপনজনের কথা ভেবে খুশি থাকার সময়। অতীতকে মনে করে কষ্ট পাওয়ার নয়। আরও অনেক গল্প করলো সবাই মিলে। তার সঙ্গে অবশ্য রান্নাও চললো। চৈতালি দেবী একটু চেষ্টা করেছিল রান্নাঘরে ঢোকার, কিন্তু গীতা কিছুতেই ঢুকতে দেয়নি। একাই সবটা করছে। রান্না শেষ করে গীতা চলে গেল। অনেক বলেও তাকে খাওয়ানো গেল না। এমনকি খাবার দিতে চাইলেও সে কিছুতেই রাজি হলো না।
রাতের খাওয়াটাও সবাই একসঙ্গে বসে গল্প করতে করতেই সেরে নিল। তারপরে একবার চিরন্তনের সঙ্গে ভিডিও কলে কথা বলে সবাই শোয়ার তোড়জোড় করলো। কালকে সকালেই ওঙ্কার ভিলায় চলে যেতে হবে, সমস্ত ব্যবস্থা সেখানেই হবে। কোয়েলিকে সাজানো থেকে শুরু করে বাকি সব ব্যবস্থা সেখানেই করা হয়েছে। আলেখ নিজে নিতে আসবে, সুতরাং রাত জেগে লাভ নেই, সকাল সকাল উঠতে হবে। তবে সবাই এক জায়গায় থাকলে কি আর তাড়াতাড়ি ঘুম আসে? গল্প করতে করতে বেশ কিছুটা দেরি হয়ে গেল। শেষে যখন সবাই ঘুমালো তখন ঘড়ির কাঁটা একটার ঘর ছুঁয়ে ফেলেছে। নিন, বিয়ে তো শুরু হয়েই গেল, বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গেল। এনগেজমেন্ট পার্টি তো খুব শীঘ্রই কালকেই হবে। সকলে শুয়ে পড়ল। সকাল হলেই এনগেজমেন্ট। পরের পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অপেক্ষা করব আপনাদের কমেন্টের। যদি ভালো লাগে শুনতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং যদি ভালো করে শুনতে থাকুন, পরবর্তীতে আরও ভালো হয়ে আছে। কালকে এনগেজমেন্টের পুরো বিষয়টাই হবে, শুনতে থাকুন। ধন্যবাদ।